আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভ বিকেল এবং এই অনুষ্ঠানে আসবার জন্যে আন্তরিক ধন্যবাদ। আমাদের প্রেস সচিব আপনাদেরকে জানালেন গত 3 থেকে 4 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেক ষষ্ঠ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ব্যাংককে তার সফর। আমি খুব আমার ভূমিকা দীর্ঘ করব না। আমি আশা করব আপনারা আমি নিশ্চিত আপনার এই বিষয়ে অবগত আছেন। আমি 3-4টা বিষয়ের উপরে আলোকপাত করব। প্রথম কথা হচ্ছে, একটা বড় আউটকাম বিমস্টেকের হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের সভাপতি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আগামী 2 বছরের জন্যে, এবং তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন বিমস্টেককে একটি গতিশীল সংস্থা হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার। বিমস্টেক সদস্যদের নাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্র যেমন আছেন, তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে। সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা যোগসূত্র এবং দু অঞ্চলের যে ইকোনমিক ডাইনামিজম, সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট বিমস্টেক হতে পারে, সেই পটেনশিয়াল তার আছে। আগামী 2 বছরে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন। বিমস্টেকের সচিবালয় কিন্তু ঢাকায়। সুতরাং এই আগামী 2 বছর সংস্থাটির সভাপতি এবং সচিবালয় দুটোই ঢাকায় থাকবে এবং আমরা একযোগে কাজ করতে পারবো বলে আশা করছি। বিশেষ করে বিমস্টেকের FTA ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, যেটা অনেক বছর ধরে কথাবার্তা হচ্ছে, অগ্রগতি খুব একটা হয়নি। এই ক্ষেত্রে আমরা প্রাণ সঞ্চার করার একটা প্রচেষ্টা ক্রিয়াশীল রাখব। এই সম্মেলনে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন, এবং তাতে আমরা আশা করছি আগামী বছরগুলোতে এই দেশগুলোর মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা আরও বেশি, সংযোগ আরও দৃঢ়তর হবে, কানেক্টিভিটি অনেক বেশি ইমপ্রুভড হবে এবং সকল এতে শুধু সমুদ্রকূলবর্তী নয়, সকল দেশগুলি উপকৃত হবে। এটা হচ্ছে বিমস্টেকের। এর বাইরে আমি মাননীয় প্রধান উপদেষ্টার বিভিন্ন বাইলেটারাল বৈঠক, তিনি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সেই সাথে ভুটানের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বিমস্টেকের সভাপতি হিসাবে তিনি তার সাথে দেখা করেছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী এবং SACর চেয়ারম্যান। এছাড়া এই বৈঠকের আগে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে আমাদের পররাষ্ট্র সচিব মিস্টার জসিমউদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন তাদের কাউন্টার পার্টদের সঙ্গে বৈঠক করেছেন। তৃতীয় যে বিষয়টা বলবো, মায়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উত্থান শোয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন বৈঠকের এই সম্মেলনের সাইডলাইনে।
একটা বড় অগ্রগতি হয়েছে, সেটা হচ্ছে আমরা 2018 থেকে 20 সালে ছয়টি কিস্তিতে তাদের কাছে যে 8 লক্ষ রোহিঙ্গাদের লিস্ট দিয়েছিলাম, সেই তালিকা থেকে তারা জানালেন 2,50,000 রোহিঙ্গার তারা রিভিউ করেছেন এবং তার মধ্যে তারা 1,80,000 রোহিঙ্গাকে আইডেন্টিফাই করেছেন যে যারা মিয়ানমার থেকে এসেছে, আর বাকি 70,000-এর ছবি এবং নাম নিয়ে কিছু কনফিউশন আছে, সেটা দূরীকরণের জন্য আমরা দুপক্ষই আলোচনা চালিয়ে যাব। একই সাথে তারা আমাদেরকে বলেছেন যে বাকি 5,50,000 রোহিঙ্গার এই রিভিউটা তারা অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করবেন। আমি এইখানেই থামবো, আপনাদের প্রশ্ন থাকলে আমি তার সানন্দে জবাব দেব। ধন্যবাদ। প্লিজ প্লিজ পরে কোশ্চেন করেন। না না, এটা পরে, হ্যাঁ না পরে প্লিজ। এই যে 1,80,000 যাদেরকে ক্লিয়ার করা হয়েছে, তার তো কালকেই চলে যাচ্ছেন না, এটার জন্য একটা প্রক্রিয়া লাগে। যে কোনো প্রত্যাবাসনের একটা কিন্তু প্রক্রিয়া লাগে। তারা যাবেন, কি করে যাবেন, সেই জায়গাতে কি অবস্থা আছে, সেফটি সিকিউরিটি আছে কি না, হ্যাঁ, এবং যাবার ওইখানে তারা যে যাবেন তাদের জীবন জীবিকার সংস্থান আছে কিনা, যে কোনো, শুধু এই রোহিঙ্গার ব্যাপারে নয়, যে কোনো আপনার এসে প্রত্যাবাসনে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো নিরসন করতে হবে। আমি সবসময় বলেছি, আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। এই প্রত্যাবাসনের জন্য আমাদের যেমন কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশনটা নিতে হচ্ছে। এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা 2018 সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয়, সেই চুক্তি মোতাবেক হয়েছে। সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি এবং এটা মনে রাখতে হবে যে রাখাইন কিন্তু এখনও মিয়ানমারের একটা সভরেন টেরিটরি। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তাদের ঘোষিত যে পজিশন, সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন, এই গত বছরে আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন দায়িত্বহীনভাবে। সে কারণেই আমরা মনে করি যে এই যে 1,80,000 আমরা এদেরকে মায়ানমারে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে পারবো। সময় লাগবে, তো কালকে হচ্ছে না। এই যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন, আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই। এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন, তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বারের ঈদ তারা দেশে গিয়ে করবেন, সেটাই আমাদের লক্ষ্য। দেশে একটা বিনিয়োগ সম্মেলন চলছে, অনেক বিদেশি বিনিয়োগকারী এসেছেন, তারা বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেছেন, ভালো একটা রিভিউ দিয়েছেন। কিন্তু এইরকম একটা পরিস্থিতির মাঝে ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে একদল তরুণ বেশ কিছু বহুজাতিক কোম্পানির আউটলেট লুটপাট করলো। তো এই বিদেশি বিনিয়োগকারীদের কাছে কি মেসেজ গেল? দেখুন, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা যখন একটা ভালো কাজ করতে গেছি, নানান রকম হঠাৎ করে অকস্মাৎ কিছু কিছু সমস্যার উদ্ভব হয়েছে এবং এটা আমাদের ভালো কাজগুলো ডিরেল করার একটা প্রচেষ্টা হিসেবে আমাদের এখন ধারণা হচ্ছে, কারণ এটা একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে। গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের
সারা বিশ্ব বিবেক ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে, রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা। এগুলো বন্ধ করতে হবে। আমার সমস্যা আমাকে আগে সমাধান করতে হবে। হ্যাঁ, পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশের মানুষ। আমরা যে প্রক্রিয়াতে গেছি, আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এটা আমাদের ঐতিহাসিক দায়। এই দায় আমাদের সবসময় মেটাতে হবে। কিন্তু আমার ঘাড়ের উপর তো একটা সমস্যা বসে আছে, নাকি রোহিঙ্গার একটু কম মুসলমান আর অন্যরা একটু বেশি মুসলমান। আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরে আমাকে জিজ্ঞেস করে, তোমার দেশে তো রোহিঙ্গা নিয়ে কথাবার্তা নেই, তোমরা অন্য বিষয় নিয়ে কথা বলো। ভাই, আমার প্রায়োরিটি তো আমাকে বুঝতে হবে। আমি সবাইকে আহ্বান করব যে দেখুন, বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন, কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথম দাঁড়িয়ে যাবেন। তা নাহলে পরে আমরা দেশের স্বার্থ রাখতে পারবো না। শহীদ ভাই, আমি সুনির্দিষ্ট একটা প্রশ্ন করি। 3 তারিখ রাতে আপনার একটা ডিনারে ছিলেন, সেখানে আমরা ছবিতে দেখেছি আপনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। অনেক তো মনে হচ্ছিল আপনারা খুব মগ্ন হয়ে কথা বলছেন। তো সেখানে অজিত দোভাল আপনাকে কি বলেছেন, আপনি কতটা শেয়ার করতে পারেন? আমি বুঝি যে এটা হয়তো আপনি সব কিছু পারেন না, কতটা শেয়ার করতে পারেন, তারা আসলে কি চায়? ধন্যবাদ। তার দিন 2 আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে আমার আলাপ হয়। উনি ফোন করেছিলেন, সেখানে আমার নানান বিষয়ে আলাপ হয়েছে। হ্যাঁ, আলেক্স ওয়াং কিন্তু চাকরিতে আছেন। কেউ কেউ বলেন উনি নাকি চাকরি চলে গেছে। আমি কার সঙ্গে আলাপ করেছি? আলেক্স ওয়াংয়ের সঙ্গে আমি আলাপ করেছি। তিনি চাকরিতে আছেন, তিনি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং হোয়াইট হাউসে বসেন। দেখুন, মিস্টার দোভালের সঙ্গে আমার বেশ অনেকক্ষণ আলাপ হয়েছে। ঘড়ি ধরে তো আলাপ করিনি, এবং আমরা আলাপে মগ্নই ছিলাম। আমি সব জানাবো আমার স্মৃতি কথায়। জুয়েল প্লিজ। স্যার, আপনি বলছিলেন রোহিঙ্গা রিপাট্রিয়েশনের বিষয়ে, এখানে সেফটি সিকিউরিটি একটা ইস্যু। আমরা বরাবরই করে ভলান্টারি রিপাট্রিয়েশন যাচ্ছি। এখানে একটা বিষয় আপনি বলেছেন যে আরাকান আর্মি ইন প্রিন্সিপাল তারাও চায়, তাদের পজিশন হচ্ছে তারা রোহিঙ্গা রিপাট্রিয়েশন চায়, কিন্তু ধরেন ওইখানে যদি 80-90% জায়গা আরাকান আর্মির আন্ডারে থাকে, আপনি বলছেন একটা শপিং করে স্টিল মেয়ানমার, তো ওদের দেশের মধ্যকার যে এই যে পরিস্থিতি, সেটা কি রোহিঙ্গাদের যাওয়ার বিষয়ে বিলম্বিত করবে কিনা আপনারা সেই বিষয়ে, কিংবা আপনারা এই বিষয়টা মাথায় রাখছেন কিনা? আমরা সব বিষয়ে মাথায় রাখছি। আপনারা গত 3 মাসে দেখেছেন আমরা এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। প্রথম কথা হচ্ছে, এই বিষয়টা মানুষ ভুলেই যাচ্ছিল। জাতিসংঘে মাননীয় প্রধান উপদেষ্টা গিয়ে এই বিষয়টি উত্থাপন করলেন। শুধু তাই নয়, জাতিসংঘের একটা আন্তর্জাতিক সম্মেলন হবে সেই সিদ্ধান্ত তিনি আদায় করে নিয়ে এলেন। আপনারা দেখলেন UNHCR তার প্রধান এসে বললেন প্রত্যাবাসনে একমাত্র সমাধান। এরপরে জাতিসংঘের মহাসচিব এলেন, তিনিও বললেন প্রত্যাবাসন একমাত্র সমাধান। আমরা গেলাম চীনে, সেখানকার জয়েন্ট স্টেটমেন্টে আপনি দেখবেন প্রত্যাবাসনের সমাধান। এই যে প্রত্যাবাসন হ্যাজ বিকাম দি ইস্যু, আর কোনো ইস্যু নাই। আচ্ছা, এবং প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একটা প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম। গত 8 বছরের সংখ্যাটা আমাদের কাছে ছিল না। এই প্রথম একটা অ্যাগ্রিড সংখ্যা আমরা পেলাম। আচ্ছা, আমাদের একটা ভিত্তি হলো। এখন কথা হচ্ছে, আপনি তো একটা জনগোষ্ঠীকে আগুনের মধ্যে ঠেলে দিতে পারেন না, তার নিরাপত্তা আপনাকে দেখতে হবে। এবং সেইখানে গিয়ে তারা তাদের জীবনযাত্রা যাতে শুরু করতে পারেন, তার একটা এনেবলিং এনভায়রনমেন্ট, এটা আমাদের নিশ্চিত করার ব্যাপারে কাজ করতে হবে। এটা আমরা একা পারবো না, সবার সঙ্গে আলাপ করে করতে হবে। এবং আমি আবারও বলছি, সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সবার সঙ্গে, কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি না।
আরাকানে যাতে শান্তি এবং স্থিতি কিছুটাও দ্রুত ফিরে আসে, সেইখানকার যে অত্যন্ত কঠিন একটা মানবিক সমস্যা, হিউম্যানিটারিয়ান সিচুয়েশন যাচ্ছে, সেইটা নিরসনের জন্য আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে, বিভিন্ন দেশগুলোর সাথে কাজ করছি এবং যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি সেইখানকার হিউম্যানিটারিয়ান সিচুয়েশন যাতে আমরা কিছুটা হলেও নিরসন করতে পারি। সেজন্য দরকার হচ্ছে দুপক্ষের, বিবদমান দুই পক্ষের আপনার যুদ্ধের বিরতি। এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের সঙ্গে আলোচনায় প্রতিমান হয়েছে যে হিউম্যানিটারিয়ান সাপোর্ট যখন আমরা জাতিসংঘ যখন দেবে, যেটাতে আমরা সাহায্য করব, সেই সময়টাতে দুই পক্ষই যুদ্ধাবস্থা পরিহার করবে। আমি শেষ করছি। এবং তার থেকে একটা স্থিতির সূচনা হবে বলে আমরা আশা করছি। সেই মুহূর্তটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, খুব বেশি দেরি নেই সেটা। এবং সেই সময় থেকে আমরা প্রত্যাবাসনের ব্যাপারে একটা বাস্তব আলোচনা করতে পারব। বলুন। আমি শুনতে পাচ্ছি না। ইউএন সেক্রেটারি জেনারেল যখন এসেছিলেন তখন আমি প্রশ্নটা করেছিলাম, উনি এক ধরনের ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান করিডোর তৈরি করতে চাচ্ছেন রোহিঙ্গা ইস্যুটি বেস করে আরাকান, রাখাইন এবং বাংলাদেশের মধ্যে। তো বাংলাদেশের স্ট্যান্স কি আসলে এই ইন্টারন্যাশনাল করিডোর, হিউম্যানিটারিয়ান করিডোর? করিডোর কথাটা উনি বলেননি, চ্যানেল বলেছেন। করিডোর কথাটার একটা আইনগত মানে আছে, উনি এটা অ্যাভয়েড করেছেন। আমাদের সঙ্গে কথাবার্তা বলেই উনি করেছেন। আমি যখন তার সঙ্গে 7ই ফেব্রুয়ারি দেখা করতে গেলাম, আমি আমাদের পরিকল্পনাটা, যেটা আমরা আরাকান আর্মি বলুন এবং আন্তর্জাতিক সংস্থা বলুন, সবার সঙ্গে আলোচনা করেই আমরা এবং মায়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারি জেনারেলের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা, যে সংকট, সেইটে মোকাবেলার জন্যে আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই এবং সেই কাজটি জাতিসংঘ তত্ত্বাবধানেই হবে। বাংলাদেশ হচ্ছে একমাত্র কন্ডুইট বা চ্যানেল যার মাধ্যমে এটা করা সম্ভব, কারণ রাখাইনের উপকূল এখনও টার্নারদের দখলে এবং অন্যান্য জায়গা দিয়ে সহজে রিলিফ পৌঁছানো সম্ভব নয়। আমরা তাতে এই কাজটি এই জনগোষ্ঠীর জন্য করতে চাচ্ছি। এই কারণে আবার বলছি, সকল মানুষই কিন্তু মানুষ। রাখাইনরা নির্যাতিত হয়েছে, গভীর পরিতাপের বিষয়। তেমনি আরাকানিরা, রাখাইন সম্প্রদায় এখন অনেকেই না খেয়ে আছেন, ওষুধপত্র পাচ্ছেন না। এই যুদ্ধে তাদেরও ব্যাপক ক্ষয় হয়েছে। এই দুটোই হচ্ছে, দুটো সম্প্রদায়ের ব্যাপক ক্ষতি হয়েছে এই যুদ্ধে। তাদেরকে দুই পক্ষকে সমর্থন দেওয়া, তাদের যতটুকু সম্ভব সাহায্য দেয়, এটা আমাদের কিন্তু একটা দায়িত্ব। শুধু আমাদের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব। এই আমরা সবাই হয়েছি। আমি আগামী দিনগুলোতে এইটুকু আপনাদের বলতে পারি, আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না, কোনো ঘাটতি থাকবে না। আমরা চেষ্টা করব যাতে মানবিক সাহায্য প্রদান প্রক্রিয়াতে আরাকানে একটা স্থিতির অবস্থা আসে, শান্তির অবস্থা আসে এবং সেইখান থেকে আরাকান তার নবসূচনা করতে পারে। সেটাই হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের একটা বড় আপনার শর্ত বলবো না, এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। তাদেরকে আমরা একটা ইনসিকিউর অবস্থায় ঠেলে দিতে পারি না। স্যার, আমার নাম মোস্তফা মল্লিক, আমি চ্যানেল আই কাজ করি। বলুন। আপনার ইয়ে থেকে স্যার, আমরা এতদিন আসলে এই রিপোর্টই করতাম, আসলে রোহিঙ্গারা আসছে। একটু আগে আপনি যেটা বললেন যে রাখাইনে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ কাজ করছে, এটা একটা নতুন মানে আমি আন্তর্জাতিক মিডিয়ায় যদি এইভাবে সংবাদটা আসে, এটা বাংলাদেশের জন্য ডেফিনেটলি একটা ভালো পজিটিভ একটা দিক। এইটা নিয়ে আসলে কতটুকু এগিয়েছে, মানে ওই পার্টে যাতে আমরা তাদের সাথে কথা বলেছি, এটা একটা। আর একটা স্যার, আমি এই প্রশ্নটা সব জায়গায় করি যে প্রফেসর ইউনূস সাহেব চাচ্ছেন, শুরু থেকেই বলছেন যে সার্ককে আবার কার্যকর করা। তো এখন বাধাটা কোন জায়গাটা, এটা কতদূর পর্যায়ে এগিয়েছে? ধন্যবাদ। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা প্রথমেই দিচ্ছি। আমরা সার্ক যাতে ক্রিয়াশীল হয় সে ব্যাপারে আমাদের
মাননীয় প্রধান উপদেষ্টার চেষ্টার কমতি নেই। উনি বিমস্টেকে সার্কের যারা সদস্য আছেন তাদের সবাইকে বলেছেন যে এই বিষয়ে আমাদের উদ্যোগ নিতে হবে, এবং উনি সুনির্দিষ্ট একটা প্রস্তাব করেছেন যে ওদের স্ট্যান্ডিং কমিটি, যে কমিটি ফরেন সেক্রেটারি লেভেলে আপনার অনুষ্ঠিত হয়, সেটার সভা ডাকতে আমরা সবার উত্তর অপেক্ষায় আছি। সেটা হলে পরে আমাদের স্যার বলেন না যে আমাকে চাবিটা আমার দরকার তালা খোলার জন্য, তো ওই তালা খোলার প্রচেষ্টায় আছে। প্রথম কোশ্চেনটা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হয়েছে কি, আমরা শুধু শান্তি প্রতিষ্ঠান অনেক কাজেই গত 8 বছর করি নাই। হ্যাঁ, তো এখন পুরো জিনিসটা একটা ইন্টিগ্রেটেড ভিউ নিতে হবে আপনাকে। আপনি একটা একটা করে বেছে বেছে আপনি করতে পারবেন না, পুরো জিনিসটা আপনাকে দেখতে হবে। জিনিসটা হচ্ছে আমার এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আরাকানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠান ওতপ্রোতভাবে জড়িত। একটা শান্তিময় পরিবেশ না হলে পরে আপনি যুদ্ধের ভেতরে কাউকে ঠেলে দিতে পারেন না। আমরা সবসময় বলছি ভলান্টারি রিপ্যাট্রিয়েশন, ইচ্ছাপূর্বক, আমরা কাউকে ঠেলে দেবো না। কিন্তু যাবার জন্য সবাই মুখিয়ে আছেন, এটা আপনারা মহাসচিবের এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে ইফতার অনুষ্ঠান আপনি দেখেছেন, মানুষ কিভাবে রেসপন্ড করেছে, তারা যেতে চায়। মহাসচিব নিজে উদ্যোগে মানুষকে, রোহিঙ্গাদেরকে পথে পথে জিজ্ঞেস করেছেন, বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছেন যে তোমরা কি যেতে চাও। সবাই যেতে চেয়েছে উইদাউট এক্সেপশন। কিন্তু এই যাওয়াটা যেন তারা নিজের ইচ্ছায় যান, এবং সেটা বর্তমান যে যুদ্ধাবস্থা আছে কিংবা আপনার স্থিতির অভাব আছে, সেইটা নিরসন না করতে হচ্ছে না। সেই কাজটা আমাদের করতে হবে। শুধু আমরা করছি না, কিন্তু এটা সবাই আমাদের সঙ্গে আছেন। এই ডাইমেনশনটা আমাদের আগে ছিল না, অনেক ডাইমেনশনে আমাদের আগে ছিল না। ভারতের সাথে যখন কথা হয়েছে আপনার শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন, জবাবে ওনারা কি বলেছেন? আরেকটু যোগ করি, আপনার ভারতের সাথে যখনই আলোচনা হয় তারা সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা সামনে নিয়ে আসে, বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন, ওদের দেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়, আপনার এটা এই বিষয়টা খুব ফেলতে। আপনি কোনো ছোট্ট প্রশ্ন করেন, আপনি বিশাল দুটো প্রশ্ন করেছেন। হ্যাঁ, বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তার প্রত্যাবর্তনের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি যে প্রত্যাবর্তন সাপেক্ষে তিনি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন, সেইটার সুযোগ যেন ভারত সরকার তাকে না দেয়। 1 নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন, দেখুন এই সংখ্যালঘুর প্রশ্নটি এটা কিন্তু আজকের নয়, এটা একেবারে ব্রিটিশ আমল থেকে আমরা ইনহেরিট করেছি, এবং খুব দুঃখজনক যে ব্রিটিশ চলে গেছে অথচ এই সমস্যাটা আমরা আমাদের দেশে রয়েছে। তো ব্রিটিশের তৈরি এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের সঙ্গে লাগিয়ে দেওয়া, ডিভাইড অ্যান্ড রুল। আমরা দুই পক্ষই ভিকটিম। আমাদের তো বুঝতে হবে এতে আমাদের কোনো লাভ নেই। কোনো দেশের সংখ্যালঘুকে দাবিয়ে রাখার মানে হচ্ছে একটা জনগোষ্ঠীকে আপনি আপনার জীবনের মূলস্রোতে আনতে পারছেন না। ইটস আ লস। যে দেশেই হচ্ছে তাদেরই লস। শুধু বাংলাদেশের কথা বা ভারতের কথা বলছি না, যে কোনো দেশে এই ধরনের ঘটনা যখন ঘটে, ইটস এ ন্যাশনাল লস। আমরা আমাদের দেশে আমরা এটা একেবারে অকপটে স্বীকার করি যে সরকার পরিবর্তনের সময় আসলে 5-7 দিন সরকার ছিল না, সে সময় নানান রকম ঘটনা ঘটেছে এবং যে দলের পতন ঘটেছে তাদের মুসলমান হিন্দু নির্বিশেষে তাদের উপরে নানা রকম হামলা হয়েছে। দুঃখজনক, কারণ আইন তো হাতে নিয়ে নেওয়া উচিত নয়। তবে এখন সবাই এটা বুঝতে পেরেছেন যে সে আগের অবস্থা নাই। এ ধরনের ঘটনা ওই স্কেলে তো আর ঘটেনি। তবু আমরা বলবো যে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব দেখতে চাই না। সরকার কিন্তু সব কিছু করতে পারবে না, এটা আমাদের সামাজিক দায়িত্ববোধের ব্যাপার আছে। আমাদের সবাইকে মিলে এই কাজটা করতে হবে। আপনি বলছেন ভারতে হচ্ছে তাই বলে কি আমাদের দেশে হবে নাকি? আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ বলে আপনি নিজেদেরকে অভিহিত করি।
সেই কাজটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। মুস্তাফিজ প্লিজ, মুস্তাফিজ। এরপরে আমরা একটা কোশ্চেন নিব। আমি মুস্তাফিজ নিবেদন করছি। স্যার আপনি যে প্রশ্নের জবাবে যেটা বলছিলেন, এখানে জানার আগ্রহ হচ্ছে যে ইন্ডিয়ার রেসপন্সটা কি ছিল, নরেন্দ্র মোদীর রেসপন্স কি ছিল, শেখ হাসিনার এক্সট্রাডিশনের বিষয়ে ঢাকার যে রিকোয়েস্ট, এই বিষয়ে নরেন্দ্র মোদীর রিপ্লাইটা কি ছিল। আর একটা হচ্ছে যে বাংলাদেশের দিক থেকে আরো একটা বিষয় আলোচনা হয়েছিল, আমরা জেনেছি যেটা তার মধ্যে আছে গ্যাঞ্জেস ওয়াটার শেয়ারিং ট্রিটি রিনিউয়াল, যেটা 2026 শেষ হচ্ছে। এটা রিনিউয়ালের বিষয়ে ইন্ডিয়ার রেসপন্স কি, এবং তিস্তা ওয়াটার শেয়ারিং ট্রিটির যে দীর্ঘদিন থেকে আলোচনা আছে এই বিষয়ে কোনো আমরা অ্যাসুরেন্স পেয়েছি কিনা নরেন্দ্র মোদীর কাছ থেকে। থ্যাংক ইউ স্যার। দেখুন, গঙ্গা চুক্তি, গঙ্গার ওয়াটার শেয়ারিং চুক্তি, এটা শেষ হয়ে যাচ্ছে সম্ভবত আগামী বছর। আমরা দুপক্ষে যোগাযোগ রাখছি যাতে করে এর আলোচনাগুলো স্মুথলি শুরু হয়। আমাদের ধারণা ভারতের কাছ থেকে আমরা এই ব্যাপারে ভালো সহযোগিতা পাব। তিস্তার ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি। আমি আপনাকে বলি, আমাদের দেশের 14% লোক মানুষ তিস্তা অববাহিকায় বসবাস করেন। 14%। তাদের জীবন, জীবিকা, ভবিষ্যৎ, ওই অঞ্চলের ইকোলজি, সব কিছু নির্ভর করছে পানির অ্যাভেলেবিলিটির উপরে। পানি নাই, ও পুরো জায়গাটাই নেই। তো এই তিস্তা অববাহিকার পানি অন্তত পক্ষে আপনার মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার, এইটা নিশ্চিত করা কিন্তু বাংলাদেশ সরকারের একটা বিশাল প্রায়োরিটি। আপনি 14% লোককে একেবারে এই ধরনের একটা পরিস্থিতি ঠেলে দিতে পারেন না। সেই জন্য আমরা সবার সঙ্গে কথা বলছি, ভারতকে বলছি চুক্তিটা করেন। চুক্তি করলে তো অন্য কিছু করার দরকার নেই। আর একই সঙ্গে আমার তো অন্য অপশনগুলো হাতে রাখতে হবে। সে কারণেই আমরা সব পক্ষের সঙ্গে কথা বলছি। শেখ হাসিনার প্রত্যর্পণ, আমরা সেই রিকোয়েস্ট করেছি, আমরা এই বিষয়ে দুপক্ষ কাজ করবে। প্রধানমন্ত্রী ভারতের শ্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সেটা কোনো ব্যক্তি বা দলের সম্পর্ক নয়। এটা কিন্তু বুঝবেন, ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক নয়, এটা রাষ্ট্রের সম্পর্ক। আমরা কিন্তু তাই মনে করি, এটা দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, এবং সেই ভিত্তিতেই আমরা দুটো রাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নেব। থ্যাংক ইউ। রফিক। আমার একটা প্রশ্ন, আপনি এনভায়রনমেন্ট করেছেন আরাকানে, কিন্তু আরাকানে এখনো আরাকান আরবির আছে, সেক্ষেত্রে মানে আলোচনা ছাড়া আর্মির সাথে তো রোহিঙ্গা প্রত্যাবর্তন করা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে বাংলাদেশ কি মধ্যস্থতাকারী হিসাবে যাতে আলোচনা করা যায় সেটার উপর কিনা মায়ানমার গভর্নমেন্টের সাথে? না, ধরুন আপনাকে বলছি, আরাকান আর্মির সঙ্গে আমরা আলাপ করছি, এর জন্য মায়ানমারের সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই, কারণ ওই দুই পক্ষের মধ্যে কোনো কথাবার্তা বিশেষ হয় না। আচ্ছা, আমরা এই আলোচনায় জাতিসংঘকে মাঝামাঝি রেখেছি এই কারণে, আমরা একটা এস্টাবলিশ স্টেট, আন্তর্জাতিক নিয়মকানুন মেনে নিয়মকানুন দ্বারা আবদ্ধ একটি রাষ্ট্র। আরাকান আর্মি বা ইউনাইটেড লিগ অফ আরাকান তারা নন স্টেট অ্যাক্টর। এই ধরনের কোনো চুক্তির বা আন্তর্জাতিক নর্মস তাদের জন্য বাধ্যবাধক নয়, কারণ দে আর নট পার্টিস টু দ্যাট। এর জন্যে তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে, আমাদের অ্যাকাউন্টেবিলিটির কোনো সমস্যা নেই, তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে সেই কারণে, এবং এই আলোচনাটা যাতে ফ্যাসিলিটেটেড হয়, আমরা জাতিসংঘকে মাঝামাঝিতে রেখেছি। তারা এই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন, আমাদের দুই পক্ষকে এক টেবিলে বসাচ্ছেন। আমার মনে হয় এটাই সর্বোত্তম উপায়, এই কারণে যে আরাকানে যে মানবিক সাহায্যের কথা আমরা ভাবছি, এটা কিন্তু ইউএন লেড একটা প্রসেস হবে, জাতিসংঘের নেতৃত্ব দেবে।
সুতরাং তাদের মাধ্যমে কথাবার্তাটা বলাই উত্তম এবং তার একটা নিরপেক্ষ পক্ষ। ধন্যবাদ। থ্যাংক ইউ।